আচ্ছা, এইচএসসি ফিজিক্সের ভেক্টর অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকটার নাম হচ্ছে বৃষ্টির ম্যাথ। এখান থেকে আমাদের সিকিউ আসেই তো, এবং এমসিকিউ এর জন্য প্লাস অ্যাডমিশনের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করতেছি আজকের ক্লাসটা তোমরা যদি ভালোভাবে করো এই টপিক নিয়ে কোনো প্রবলেম আর থাকবে না। তো আমরা ক্লাসটা একটু শুরু করার চেষ্টা করি। এইচএসসি ফিজিক্সের ভেক্টর অধ্যায়ের বৃষ্টির ম্যাথ। তো বৃষ্টির ম্যাথ করার জন্য আমাদেরকে আপেক্ষিক বেগের কনসেপ্টটা প্রয়োজন পড়ে। যদিও আপেক্ষিক বেগ ছাড়া আমরা অন্য একটা টেকনিকে এই জিনিসটা সলভ করতে পারবো, তাহলে আমাদের ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে। আপেক্ষিক বেগ দিয়েও করা যাবে, আর আপেক্ষিক বেগ ছাড়াও আমরা একটু শেখার চেষ্টা করব। এটা একটা বিশেষ টেকনিক বলতে পারো, কোনো একজন টিচার এভাবে পড়ান সেই হিসাবে আমরা শিখতে পারি, কোনো সমস্যা নাই, মানে শেখা দিয়ে কথা। তো আমরা ক্লাসটা শুরু করি। বৃষ্টির ম্যাথে মেইনলি আমাদের যে সমস্যাটা থাকে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করে কত কোণে ছাতা ধরলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। কত কোণে ছাতা ধরলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তো তার জন্য আগে একটু কনসেপ্ট চিন্তা করি। তো দেখো, এই যে এখানে ধরো একজন ব্যক্তি আছে, এই ব্যক্তিরা কোনো একটা অবস্থানে দাঁড়ানো, তেমন অবস্থায় ধরো বৃষ্টি আসলো। তো সাধারণভাবে বৃষ্টিটা কিন্তু সোজা নিচের দিকে পড়ে। সাধারণভাবে বৃষ্টিটা হচ্ছে সোজা নিচের দিকে পড়বে। কেন? অভিকর্ষের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে পানির ফোঁটাটা সোজা নিচের দিকে আসার কথা। তো এখন সে যদি সোজা দাঁড়িয়ে থাকে, বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে কি করবে? একটা ছাতা ধরবে। এরকম একটা ছাতা ধরলো, যে ছাতাটা এইরকম ছাতাটা ধরলো, সে বৃষ্টির হাত থেকে রক্ষা পেয়ে যাবে। বৃষ্টির হাত থেকে রক্ষা পেয়ে যাবে, যেহেতু লম্বভাবে বৃষ্টি পড়তেছে, সে লম্বভাবে সোজা এইভাবে ছাতা ধরলো, তাহলে বৃষ্টির হাত থেকে রক্ষা পেয়ে গেল। তো এখন বৃষ্টিটাতে সবসময় এরকম লম্বভাবে পড়বে এমন না, মাঝে মাঝে দেখা যায় যে বাতাস হয় প্রচুর পরিমাণে, প্রাকৃতিক বাতাস। তো প্রচুর পরিমাণে প্রাকৃতিক বাতাস হলে বাতাস যদি এই দিক থেকে আসে, লম্বভাবে পড়া বৃষ্টি একটু বাঁকায় যাবে। যদি আবার এই দিক থেকে আসে, লম্বভাবে পড়া বৃষ্টি আর একটু বাঁকায় যাবে। তো বৃষ্টি যদি বাঁকায় পড়ে, তাহলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাকেও কিন্তু বাঁকা করে ছাতা ধরতে হবে। তাহলে বাঁকা করে ছাতা না ধরলে তখন তুমি ভিজে যাবে। এখন এই বাতাসের কনসেপ্টটা একটু দেখো। তো দেখো, এখানে ধরো কোনো একজন ব্যক্তি এদিকে গতিশীল, এটা হচ্ছে ভেলোসিটি অফ পার্সন। আর উপর থেকে ধরো বৃষ্টি পড়তেছে, ভেলোসিটি অফ রেইন। তাহলে ব্যক্তির কাছে বৃষ্টি যদি লম্বভাবে পড়তেছে বলে মনে হয়, তাহলে আমরা লম্বভাবে ছাতা ধরবো। আর ব্যক্তির কাছে যদি মনে হয় যে বৃষ্টিটা বাঁকা ভাবে পড়তেছে, তাহলে ব্যক্তি বাঁকা করে ছাতা ধরবে। তাহলে ব্যক্তির কাছে যেভাবে পড়তেছে বলে মনে হবে, সেইভাবেই আমরা ছাতাটা ধরবো। তাহলে কত কোণে ছাতা ধরবো সেটা বের করাটা আসলে কত কোণে বৃষ্টি পড়তেছে তার উপর ডিপেন্ড করে। কত কোণে ছাতা ধরবে এটা কার উপরে ডিপেন্ড করে? কত বেগে বৃষ্টিটা পড়তেছে বা কত কোণে বৃষ্টিটা পড়তেছে। তাহলে আমার দরকার হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু পারসন। তাহলে দেখো, আমরা আপেক্ষিক বেগের কনসেপ্টে শিখছিলাম যার সাপেক্ষে বেগ তার বেগটাকে বিয়োগ করতে হয়, তাহলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ভেলোসিটি অফ পারসন, তার মানে এরকম বিয়োগ। তো দেখো, ভেক্টর পদ্ধতিতে বিয়োগ আসলে করাই যায় না। ভেক্টর পদ্ধতিতে আমরা কি করি? বিপরীত রাশির যোগ করি। যোগটা করি। তাহলে আমার দরকার দুইটা ভেক্টর রাশি। একটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন, যেটা দেখো তোমার চিত্রে আছে, আর একটা হচ্ছে ভেলোসিটি অফ পার্সনের বিপরীত রাশি। তো ভেলোসিটি অফ পার্সন যদি এইদিকে হয়, ভেলোসিটি অফ পার্সনের বিপরীত রাশি মানে মাইনাস ভি অফ পি কোন দিকে হবে? অবশ্যই তার বিপরীত দিকে। তাহলে দেখো, এখন এই যে দুইটা ভেক্টর, এই দুটো ভেক্টরের লব্ধি নির্ণয় করতে হবে, একটা ভি আর, একটা হচ্ছে মাইনাস ভি। এই যে দেখো, ভিপি এইদিকে আর ভি আর এইদিকে। এখন দেখো, দুইটা ভেক্টরের যে লব্ধি নির্ণয় করবা, তাদের আদি বিন্দুগুলো এক জায়গায় আসা লাগবে না। দেখো, ভি আর এর শেষ যেখানে, ভিপি এর শুরু সেখানে, তো এইভাবে করে তো লব্ধি নির্ণয় করা যাবে না। ভি আর এর শেষ যেখানে, ভিপি এর শুরু সেখানে, মাইনাস ভিপি এর শুরু সেখানে, তো এইভাবে করে কখনোই লব্ধি নির্ণয় করা যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা একটা কাজ করব, আমরা ভি আরটাকে একটু নিচের দিকে বর্ধিত করলাম। ভি আর ভেক্টরকে রিপ্লেস করে নেওয়া যায় না? ভেক্টরটাকে আমি রিপ্লেস করে নিচে নিয়ে আসলাম। তাহলে দেখো কি সুবিধা হলো, মাইনাস ভিপি আর ভি আর, এই যে ভি আর মাইনাস ভিপি, এই দুটা লব্ধি, তাহলে আদি বিন্দু এক জায়গায়। এখন এই দুটা ভেক্টরের লব্ধি নির্ণয় যখন করবা, তাদের মধ্যবর্তী কোণ জানা লাগবে। এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরো আলফা। দেখো, এটা লম্বভাবে বৃষ্টি পড়তেছিল, তাই আলফা হচ্ছে 90 ডিগ্রি। ব্যক্তিটা আনুভূমিক ভাবে গতিশীল। তাহলে তুমি এখন কি করতে পারবা? অতি সহজেই দেখো, ব্যক্তি সাপেক্ষে বৃষ্টি কোন দিকে পড়বে? লব্ধি বরাবর পড়বে। এটা হচ্ছে তাদের লব্ধি, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু পারসন। তাহলে এই জিনিসটা, বৃষ্টিটা আসলে পায়ের নিচে পড়তেছে না, পড়তেছে হলো উপরে, এই বরাবর বৃষ্টি পড়তেছে এই বরাবর। তাহলে কত বেগে বৃষ্টি পড়তেছে? ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু পারসন। কত বেগে বৃষ্টি পড়তেছে? লব্ধি বৃষ্টির বেগের মান যদি বের করতে চাই, মান,
তাহলে দেখো যে দুইটা ভেক্টরকে যোগ করতেছো তাদের মধ্যবর্তী কোণ আলফা যদি 90 ডিগ্রি হয় বা 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি বলবো রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, ভিপি এর উপর স্কয়ার, মান বের করা হয়ে গেল। কত বেগে বৃষ্টি পড়তেছে, মানে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি কত বেগে পড়তেছে সেটা তুমি বের করতে পারলা। এখন বৃষ্টির হাত থেকে যদি রক্ষা পাইতে চাও, দেখো বৃষ্টি তার লম্বভাবে তার কাছে পড়তেছে বলে মনে হচ্ছে না, ব্যক্তি যখন সামনে যাচ্ছে তার কাছে মনে হচ্ছে যে বৃষ্টি এরকম বাঁকা ভাবে পড়তেছে, তাহলে সে লম্বভাবে ছাতা ধরলে কি বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে না, তাহলে তাকে বাঁকা করে যে এই দিকে ছাতা ধরতে হবে, এইরকম ভাবে ছাতাটা ধরতে হবে, এরকম ভাবে ছাতা ধরতে হবে। তাহলে কত কোণে বৃষ্টি পড়তেছে সেটা বের করা দরকার। এই যে দেখো কত কোণে, দেখো উলম্বের সাথে কত কোণে বৃষ্টি পড়তেছে, যত কোণে বৃষ্টি পড়বে তত কোণে সে ছাতা ধরবে। তাহলে এই কোণটা বের করা আর এই কোণটা বের করা কিন্তু একই একই কথা। তাহলে এটা হচ্ছে লব্ধি, কার কার লব্ধি, ভিআর আর মাইনাস ভিপি, এই দুটা লব্ধি হচ্ছে এটা। তাহলে লব্ধির অ্যাঙ্গেল বের করা দরকার। তাহলে লব্ধির অ্যাঙ্গেল আমরা বের করবো কিভাবে, ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো কোণের বিপরীত ভাবে এখানে লম্ব কল্পনা করতে হবে, কিন্তু লম্ব তো কেউ নাই, মাইনাস ভিপি কে এখানে রিপ্লেস করো, তাহলে লম্ব হচ্ছে ভিপি আর ভূমি হচ্ছে ভিআর। তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1 ভিপি ডিভাইডেড বাই ভিআর। এখান থেকে অ্যাঙ্গেল পাওয়া যাবে, কত কোণে বৃষ্টি পড়তেছে সেটা পাওয়া যাবে, যত কোণে বৃষ্টি পড়তেছে তত কোণে ছাতা ধরবা। এই থিটাটা হচ্ছে উলম্বের সাথে অ্যাঙ্গেল, উলম্বের সাথে কোণ, এই থিটাটা হচ্ছে উলম্বের সাথে কোণ। তাহলে এভাবে করে আমরা ম্যাথটা করতে পারি আপেক্ষিক বেগের কনসেপ্ট দিয়ে। তবে আমি চাচ্ছি তোমরা আপেক্ষিক বেগের করার দরকার নেই, আপেক্ষিক বেগ ছাড়া আমরা একটু অন্যভাবে চিন্তা করব, তাহলে আমাদের জন্য ম্যাথ করা আরো সহজ হয়ে যাবে। এই যে আপেক্ষিক বেগ, ভেক্টর রিপ্লেসমেন্ট, এভাবে আমরা চিন্তা করব না, সাধারণ নিয়মে চিন্তা করব। আপেক্ষিক বেগ দিয়ে আমি আসলে করতে তোমাদেরকে উদ্বুদ্ধ করবো না, আপেক্ষিক বেগ দিয়ে করা যায় এবং এটাও সহজ, যে আপেক্ষিক বেগ ভালো বোঝে তার জন্য এটা সহজ, কোনো সমস্যা নেই। তবে আপেক্ষিক বেগ ছাড়াও আমরা বৃষ্টির ম্যাথ সলভ করতে পারবো, সেটা কিভাবে পারবো সেটা একটু দেখি। এই কনসেপ্টটা আমরা একটা রাখলাম, এবার আমরা হচ্ছে বিকল্প আর একটা পদ্ধতিতে যাব, এটাই আমরা আসলে করব। তো এর জন্য আমরা একটু কিছু জিনিস অ্যাজাম্পশন নিয়ে নিব। ধরো কোনো একজন ব্যক্তি এখানে দাঁড়ানো আছে, তার এই দিকে সে গতিশীল হলো, ভেলোসিটি অফ পারসন 10 মিটার পার সেকেন্ড। বৃষ্টি তখন ধরো নাই বা এরকম কিছু একটা বৃষ্টি ধরো পড়তেছে, বৃষ্টি উপর থেকে লম্বভাবে পড়তেছে, উপর থেকে লম্বভাবে বৃষ্টি পড়তেছে, ভেলোসিটি অফ রেইন ধরো 6 মিটার পার সেকেন্ড বৃষ্টি পড়তেছে। এখন বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে কত কোণে ছাতা ধরতে হবে, এটা হচ্ছে চিন্তা। এখন চিন্তা করবা, আমরা যখন হাঁটি, হাঁটার সময় প্রাকৃতিক কোনো বাতাস না থাকলেও দেখবা মুখে একটা বাতাসের ঝাপটা লাগে। আচ্ছা, আবার যদি দৌড়াই তাহলে ঝাপটাটা একটু জোরে লাগে, যদি সাইকেল চালাই আর একটু জোরে লাগে, যদি মোটর সাইকেলে থাকি তাহলে দেখবো অনেক বেশি বেগে বাতাসটা এদিকে লাগে। আমি যেদিকে গতিশীল হই তার বিপরীত দিকে, বাসের জানালা দিয়ে হঠাৎ করে মাথা বের করলে দেখবো অনেক বেশি বেগে বাতাসটা লাগতেছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বোঝার জন্য ধরে নিতে পারি যে আমরা যেদিকে গতিশীল হই তার বিপরীত দিকে বাতাসের একটা প্রবাহ তৈরি হয়। আমি যদি স্থির হয়ে দাঁড়ায় থাকি এই প্রবাহটা কিন্তু ফিল করি না, যখন তুমি হাঁটবা তখন ফিল করবা, যখন তুমি দৌড়াবা তখন আরো বেশি ফিল করবা, সাইকেলে মোটর সাইকেলে বাসে পর্যায়ক্রমে আরো বেশি ফিল করতে পারবা। তাহলে আমরা যে দিকে গতিশীল হই, আমরা যে দিকে গতিশীল হই তার বিপরীত দিকে আসলে বায়ুর একটা প্রবাহ তৈরি হয়। এরকম করে ধরে নিয়ে আমরা ম্যাথ করতে পারি, সহজ হবে। আমরা যে দিকে গতিশীল হব তার বিপরীত দিকে কি হবে, একটা বাতাসের প্রবাহ তৈরি হবে। তাহলে দেখো ব্যক্তি যদি এই দিকে গতিশীল হয়, বুঝো ব্যক্তি যদি এই দিকে গতিশীল হয়, এই দিকে একটা কি তৈরি হবে বলতো, বায়ু প্রবাহ। কিসের জন্য, এটা হলো ব্যক্তির গতির জন্য তৈরি বায়ু প্রবাহ, বুঝছো? এখন ব্যক্তি যদি হাঁটে তাহলে বাতাস আসতে লাগে, ব্যক্তি যদি দৌড়ায় বাতাস জোরে লাগে, ব্যক্তি যদি মোটর সাইকেলে থাকে আরো বেশি জোরে লাগে। তাহলে এই বাতাসের বেগটা কার উপর ডিপেন্ডেন্ট, এই বাতাসের বেগটা কার উপর ডিপেন্ডেন্ট বলতো, ব্যক্তির বেগের উপর। তাহলে ব্যক্তি যত বেগে যাবে বাতাসটা ঠিক তত বেগেই আসবে। তাহলে কি আমরা বলতে পারি না যে ভেলোসিটি অফ পারসন ইকুয়ালস টু ভেলোসিটি অফ এয়ার? ব্যক্তি না হয় একটা বস্তু কিন্তু হইতে পারে। তাহলে ব্যক্তি যত বেগে গতিশীল হবে ঠিক সমান বেগে তার বিপরীত দিকে কি হবে বলতো, বায়ু প্রবাহ তৈরি হবে। এই কথাটা মনে রাখতে হবে যে ব্যক্তি যে দিকে গতিশীল ঠিক তার বিপরীত দিকে কি তৈরি হবে, বায়ু প্রবাহ তৈরি হবে। ব্যক্তি যে দিকে গতিশীল ঠিক তার বিপরীত দিকে কি তৈরি হবে, বায়ু প্রবাহ তৈরি হবে, ঠিক তার বিপরীত দিকে। কত বেগে, ব্যক্তি যত বেগে যাচ্ছে বায়ু প্রবাহের বেগটাও হবে এক্স্যাক্ট সেম। ক্লিয়ার? এখন দেখো উপর থেকে বৃষ্টিটা পড়তেছিল, এই বৃষ্টিটাকে আমাদের বোঝানোর সুবিধার্থে আমরা নিচের দিকে নিয়ে আসলাম, VR 6 মিটার পার সেকেন্ড।
আচ্ছা, তাহলে দেখো এই যে বৃষ্টিটা এইভাবে পড়তেছে, দেখাও এই যে বৃষ্টিটা নীল কালারের পানি পড়তেছে উপর থেকে, আর এই পাশ থেকে বাতাস আসতেছে না, দেখো এই যে ব্যক্তির গতির জন্য তৈরি হয় বায়ু প্রবাহ। আচ্ছা, আমরা কি বৃষ্টিকে বাঁকানোর ক্ষমতা রাখি? আমি হাত দিয়ে ধরে বৃষ্টিকে বাঁকাই দিলাম, এটা সম্ভব না। বাতাস এসে বৃষ্টিকে বাঁকাবে, বাতাস এসে বৃষ্টিকে বাঁকাবে, আমি বাঁকাইতে পারবো না। ধরলাম বৃষ্টির দিকে বাঁকাই দিলাম, এটা হয় না। কি করতে হবে? বাতাস বাঁকাইতে হবে। তাহলে দেখো এই দিকে বৃষ্টি পড়তেছিল, এই যে এইদিকে এরকম, বাতাস আসতেছে কোন দিকে দেখো তো? ব্যক্তি যে দিকে যাচ্ছে তার বিপরীত দিক থেকে বাতাস আসতেছে। ব্যক্তি যাচ্ছে এই দিকে, তার বিপরীত দিকে একটা বাতাসের ধাক্কা দিবে, এই দিক থেকে এসে দিবে ধাক্কা। তা দেখো তো বৃষ্টি এরকম সোজা থাকলো আর বাঁকাই গেল না? এরকম সোজা ছিল, বাতাস আসতেছে, এসে মারলো ধাক্কা, বাঁকাই গেল কিনা? তাহলে বৃষ্টি কি আর সোজা পড়বে? কি হবে? এরকম বাঁকায় পড়বে। তাহলে কোন দিকে পড়বে? এই যে এইরকম একটা দিকে বৃষ্টি পড়বে। আসলে বৃষ্টি কি মাটির নিচে পড়ে, পায়ের নিচে পড়তেছে? আসলে বৃষ্টিটা পড়তেছে কোথায়? এই যে এইদিকে। এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু এয়ার। তার মানে হচ্ছে বাতাসের সাপেক্ষে বৃষ্টির বেগ। এটা কি? বাতাসের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে দেখো আমরা যখন আপেক্ষিক বেগ দিয়ে চিন্তা করছিলাম তখনও বৃষ্টি এই দিকেই পড়তেছিল না, দেখাও তো। এখন যদি আমি আপেক্ষিক বেগ ছাড়া চিন্তা করি তাও বৃষ্টি একই দিকে পড়তেছে। এখন বৃষ্টি যদি এই দিকে পড়ে, তুমি ছাতা কোন দিকে ধরবা? দেখো ছাতা তোমার হাতে এরকম থাকতে হবে, এরকম একটা ছাতা ধরাই দিতে হবে যে নাও এই দিকে বৃষ্টি পড়তেছে, তাহলে এই দিকে ছাতা ধরো, এরকম করে ছাতা ধরতে হবে, তাই তো? তাহলে কত কোণে বৃষ্টি পড়তেছে এটা জানা দরকার। তো কোনো কিছু উল্লেখ করা না থাকলে উলম্বের সাথে অ্যাঙ্গেল বের করবো আমরা। কোনো কিছু উল্লেখ করা না থাকলে উলম্বের সাথে অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেলটা বের করবো যে এত কোণে ছাতা ধরবো, ধরি উলম্বের সাথে থিটা কোণে ছাতা ধরবো। তাহলে দেখো এই কোণটা যদি থিটা হয় অবশ্যই এই কোণটা কি? থিটা। তাহলে দেখো এই থিটা কোণটা তুমি কিভাবে বের করবা? দেখো এই ভি এটাকে মনে মনে এখানে রিপ্লেস করা যায়, এই যে এখানে ভি এ মান আর দিক অপরিবর্তিত রেখে। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না? তাহলে সমকোণী ত্রিভুজের tan থিটা ইকুয়ালস টু কি লেখা যায়? লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্বকে এখানে ভি এ, ভূমিকে ভি আর। তাহলে দেখো তো এখান থেকে যে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1 ভি এ ডিভাইডেড বাই ভি আর লেখা কি যায়? দেখো এটার সাথে মিল আছে কিনা। নিচে ভি আর, নিচে ভি আর, উপরে হচ্ছে ভিপি মানে ব্যক্তির বেগ, আর এখানে কার বেগ লিখলাম? ভি এ, বাতাসের বেগ। ভাইয়া তাহলে তো হইলো না। কিন্তু দেখো কি লেখা আছে, বাতাসের বেগ আর ব্যক্তির বেগ কি হবে? সমান। তাহলে তুমি আপেক্ষিক বেগ দিয়ে করলে যে অ্যান্সার পাবা, এভাবে চিন্তা করলে সেই অ্যান্সারই পাবা। আমার ব্যক্তিগতভাবে এই জিনিসটা বেশি পছন্দ হয়, এভাবে করা সহজ। মানে আপেক্ষিক বেগের ওই ঝামেলা, যার সাপেক্ষে বেগ তাকে বিয়োগ করবা, তারপরে তার লব্ধি চিন্তা করবা, তারপরে লব্ধির অ্যাঙ্গেল, এভাবে চিন্তা না করে এভাবে বাতাস কোন দিক থেকে আসতেছে, বাতাস বৃষ্টিকে বাগাই দিবে, এটা মনে রাখলেই আশা করি আমরা পারবো। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমি বের করতে পারি, তাহলে এত কোণে বৃষ্টি পড়তেছে, যতক্ষণে বৃষ্টি পড়বে ততক্ষণে তুমি কি করবা? ছাতাটা ধরবা, তাহলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। দেখো বৃষ্টির ম্যাথ করার জন্য কনসেপ্ট যেটা দরকার সেটা কি বুঝতে পারছো তোমরা? কনসেপ্ট দরকার যেটা। এখন যদি এই ম্যাথটাই আমি করে দেখাই, এই ম্যাথটাই অ্যান্সার হয়ে গেছে। দেখো তো বেগটি যদি এইদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়, তার বিপরীত দিকে যে বাতাস তৈরি হবে তার বেগ কত হবে বলতো? তার গতির জন্য বিপরীত দিকে যে বায়ু প্রবাহটা তৈরি হবে সেটার মান কত? 10ই হবে। একই বেগে বাতাসের প্রবাহ পাওয়া যাবে। আর বৃষ্টি পড়তেছিল কত বেগে? 6 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো tan ইনভার্স 1 ভেলোসিটি অফ এয়ার হচ্ছে 10, ভেলোসিটি অফ রেইন হচ্ছে 6। দেখো তো কত আসে? 59.03। এত ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কার সাথে বলতো? উলম্বের সাথে। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি কি আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল বের করতে পারতাম না? হ্যাঁ, তুমি আনুভূমিকের সাথে এই অ্যাঙ্গেলটাও বের করতে পারতা, এই যে এইটুকু বের করতে পারতা, তাহলে এইটা বের করা লাগতো। এখন সাধারণভাবে চিন্তা করো তো, বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি ছাতাটা খুলবা, প্রথমে ছাতাটা নিয়ে যেরকম করে খুলে সোজা ধরো না, এরকম করে ধরো লম্ব করে, যে বৃষ্টি পড়তেছে মাথায় ছাতা ধরলাম, মাথার উপর মানে লম্ব করে ছাতা ধরলাম। তারপর বৃষ্টি যদি এইদিকে বাঁকাই তুমি এখান থেকে এইদিকে একটু বাঁকাইলা, তারপরে বৃষ্টি যদি এইদিকে থাকে তাহলে এখান থেকে তুমি এইদিকে একটু বাঁকাইলা। তাহলে এই যে লম্ব ভাবে ছাতা ধরছিল সেখান থেকে বাঁকাচ্ছ না, এই জন্য আমরা উলম্বের সাথে অ্যাঙ্গেল বের করি। তখন এরকম হয় না, বাসায় থেকে বেরোছি ছাতা এমনি ধরে হাঁটতেছি, তারপরে এরকম করলাম, আর এমনি ধরে হাঁটতেছি সেখান থেকে এরকম করলাম, এরকম তো করি না। করা হয় কিভাবে? লম্ব ভাবে ছাতা ধরা হয়, সেখান থেকে একটু এদিকে বা সেখান থেকে এদিকে একটু বাঁকানো হয়। ক্লিয়ার? তাহলে এখানে উলম্বের সাথে এত ডিগ্রি কোণে বৃষ্টি পড়বে, তাহলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে? এত ডিগ্রি কোণেই ছাতা ধরতে হবে। এখন দেখো আমরা যে সিনারিওটা অ্যানালাইসিস করতেছি সেখানে কিন্তু শুধুমাত্র
এখানে যে সিনারিওটা আমরা অ্যানালাইসিস করতেছি সেখানে কি কোনো প্রাকৃতিক বাতাস নিয়ে কথা বলছি? কোনো প্রাকৃতিক বাতাস নিয়ে কিন্তু কথা বলিনি। এই বাতাসটার জন্য দায়ী কি? আমরা নিজেরা দায়ী। ব্যক্তির গতির জন্য তৈরি হওয়া বায়ু প্রবাহ। তা আমরা যখন ম্যাথ করব, ম্যাথের ভিতরে না প্রাকৃতিক বাতাসও আসবে। তাহলে একাধিক বাতাস যদি থাকে, তাহলে এই যে দেখো ব্যক্তির জন্য যে বাতাসটা তৈরি হচ্ছে, এ বৃষ্টিটাকে বাঁকাইতে চাবে। আবার প্রাকৃতিক বাতাস যে আসবে সেও তো বৃষ্টিকে বাঁকাইতে চাবে, তাই না? তখন কি করবে? দুইজন মিলে একত্রিত হয়ে বৃষ্টিকে বাঁকানোর চেষ্টা করবে। দুইটা বাতাস একসাথে হওয়া মানে কি? লব্ধি। একসাথে হওয়া মানে লব্ধি হওয়া। তাহলে এখন ম্যাথ একটা প্র্যাকটিস করে কনসেপ্ট আমাদের মোটামুটি হয়ে গেছে। কোনো কিছু উল্লেখ করা না থাকলে উলম্বের সাথে অ্যাঙ্গেল বের করব, আর ব্যক্তি যেদিকে গতিশীল হবে তার গতির বিপরীত দিকে বায়ু প্রবাহ তৈরি হবে, সেই বাতাসটাই বৃষ্টিটাকে বাঁকাবে। তুমি যদি বৃষ্টির ম্যাথের চিত্র আঁকাইতে পারো, এই ম্যাথ তোমার জন্য একদম ইজি। বৃষ্টির ম্যাথের মূল কাজ হচ্ছে চিত্র অঙ্কন করা। চিত্র আঁকাইতে পারলেই পারবা। আর যদি চিত্র আঁকাইতে সমস্যা হয় তাহলে ম্যাথ ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা ম্যাথ করি। একটা তো ম্যাথ করেই ফেলছি, কিন্তু একটা ম্যাথ অলরেডি করা হয়ে গেছে। প্রাকৃতিক বাতাসের বেগ আর হচ্ছে ব্যক্তির কারণে তৈরি হওয়া বাতাসের বেগ, এই দুটোর কথা বলতেছো না? দুটো আলাদা হইতে পারে, একই হইতে পারে, একই দিকে হইতে পারে, বিপরীত দিকে হইতে পারে। আমরা ম্যাথের ভিতরে করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা একটু ক্লিয়ার করে দিলাম। তাহলে একটা ম্যাথ আমরা করে ফেলছি, নেক্সট ম্যাথ একটু লেখো। আচ্ছা, এখানে যে হচ্ছে চিত্রটা আঁকাইছি, এই চিত্রটার ভাষা কেমন হবে জানো? ধরো একজন ব্যক্তি, আমি একটু লিখি, একজন ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে 6 মিটার পার সেকেন্ড বেগে পতিত বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত কোণে ছাতা ধরবে? এই চিত্রের প্রশ্ন হলো এরকম, মানে ভাষায় আসলে এরকম আসবে। একজন ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, যে কোনো একদিকে ধরলাম 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, 6 মিটার পার সেকেন্ড বেগে পতিত বৃষ্টির কোনো অ্যাঙ্গেল দেয়া নেই। যদি কোনো কিছু দেয়া না থাকে তাহলে সাধারণভাবে বৃষ্টি লম্বভাবে পড়তেছে, সোজা নিচের দিকে পড়তেছে। বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত কোণে ছাতা ধরতে হবে? তো যত কোণে বৃষ্টি পড়বে তত কোণে ছাতা ধরবা। তুমি প্রথমে ধরে নিচ্ছ এখানে যে ধরি উলম্বের সাথে থিটা কোণে ছাতা ধরতে হবে, থিটা কোণে ছাতা ধরবো। তাহলে এটা হয়ে গেলে নেক্সট ম্যাথের দিকে আমরা যাই। ধরো একজন ব্যক্তি, আমি আসলে চিত্র এঁকে করাই, ঠিক আছে? ভাষা থাকলে সেই অনুযায়ী কি চিত্র আঁকাইতে পারবা? শিওর? নাকি ভাষা দিয়ে প্রশ্ন বলবো? পরীক্ষায় কিন্তু চিত্র থেকে ভাষা থাকে বেশি। চিত্র তাহলে দেখো একজন ব্যক্তি বা কোনো একজন নাম বলি, ধরো একজন নামে যে সামনে অহনা আছে, অহনার নাম বলি। আচ্ছা, অহনা দিব না, তাহলে এ আর সেম হয়ে যাবে। প্রিয়া, অহনা, সুমাইয়া। সুমাইয়া কি করতেছে? ধরো 6 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। আগের বার বৃষ্টি কিভাবে পড়তেছিল দেখো তো? লম্বভাবে। সবসময় যে বৃষ্টি লম্বভাবে পড়বে তা না, বাঁকা ভাবে পড়তে পারে। তাহলে লিখি আনুভূমিকের সাথে ধরো 40 ডিগ্রি কোণে 4 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত কোণে ছাতা ধরতে হবে? দেখো এখনো পর্যন্ত কিন্তু আমি দুইটা ম্যাথে কোথাও প্রাকৃতিক বাতাসের কথা উল্লেখ করি নাই। প্রাকৃতিক বাতাস পরের ম্যাথে নিয়ে আসবো। তাহলে দেখো আমরা এই ঘটনাটা অনুযায়ী একটা চিত্র অঙ্কন করি। যদি চিত্র আঁকাই তাহলে আমাদের জন্য ম্যাথ করা সহজ হবে। তাহলে সুমাইয়া কি করতেছে? 6 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। ধরো এই আমাদের সুমাইয়া 6 মিটার সেকেন্ড বেগে যাচ্ছে, ধরো এইদিকে যাচ্ছে।
ভেলোসিটি অফ সুমাইয়া 6 মিটার পার সেকেন্ড, এইদিকে যে কোনো একদিকে ধরলে হয়, যেহেতু উল্লেখ করা নেই। তাহলে সুমাইয়া যদি এইদিকে যায় তাহলে সুমাইয়ার গতির জন্য বাতাস তৈরি হবে কোন দিকে তৈরি হবে, তার বিপরীতে। তাহলে ভেলোসিটি অফ এয়ার এটা কার জন্য, সুমাইয়ার গতির জন্য, এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে। এখন বৃষ্টি কি এবার লম্বভাবে পড়তেছিল না, আনুভূমিকের সাথে 40 ডিগ্রি করে। এখন দেখো এই যে আনুভূমিকের সাথে 40, এটা কি এই পাশে ধরবো, এই পাশে ধরবো না, ব্যক্তি যাচ্ছিল এইদিকে, তাহলে তার গতির দিক অনুযায়ী আমরা হিসাব নিকাশ করব। তাহলে বৃষ্টি পড়তেছিল এই দিকে এরকম ভাবে। ভেলোসিটি অফ রেইন কয় মিটার পার সেকেন্ড বেগ, 4 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে। এই যে এই অ্যাঙ্গেলটুকু কত, 40 ডিগ্রি। আচ্ছা একটা কাজ করি, 60 ডিগ্রি দিই, বড় দিই। 40 ডিগ্রি দিলে এমন কোনো ক্ষতি হবে না, কিন্তু এই যে এটা একটু বড় বড় দেখা যাচ্ছে তো। তাহলে এবার দেখো বৃষ্টি তো আসলে উপরে পড়তেছে, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে আমরা একটু টেনে নিচে নামায় নিয়ে আসলাম। ভেলোসিটি অফ রেইন 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন চিন্তা করো, বৃষ্টি পড়তেছিল এইভাবে, এই যে দেখো বৃষ্টি পড়তেছে এইভাবে, বাতাস কোন দিক থেকে আসতেছে, ব্যক্তি তো এইদিকে যাচ্ছে ডান দিকে, বাতাস আসতেছে বাম দিকে না, তাকে বৃষ্টি এইভাবে এসে বাতাস দিলে ধাক্কা, এই যে বাঁকাইলো না, বাঁকায় যাবে কিনা, আচ্ছা তাহলে বাঁকায় কোন দিকে যাবে, বাঁকায় যাবে এই দিকে। তাহলে এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু এয়ার, মানে বাতাসের সাপেক্ষে বা ব্যক্তির সাপেক্ষে বা বাতাসের জন্য বেঁকে যাওয়া বৃষ্টি। বৃষ্টি তো আসলে নিচে পড়ে না, বৃষ্টি পড়তেছে কোথায়, উপরে, এই যে এখানে পড়তেছে, বুঝছো। তাহলে এবার এই যে বৃষ্টি আর বাতাস মিলে এদিকে যাচ্ছে না, বৃষ্টি আর বাতাস মিলে যাচ্ছে, তাহলে এই যে এটা হলো কি, বাতাস এবং বৃষ্টির লব্ধি। এটা আসলে কি, বাতাস এবং বৃষ্টির লব্ধি, বৃষ্টির বেগ, এটা হচ্ছে বাতাস এবং বৃষ্টির লব্ধি। বাতাস আর বৃষ্টি মিলে এদিকে যাচ্ছে। আচ্ছা তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি, তাহলে লব্ধির অ্যাঙ্গেল আমি অতি সহজে বের করতে পারবো না, দেখো তো এইটুকু যদি থিটা হয়, দেখো তো এইটা যদি থিটা হয় এইটুকুকে আমি থিটা বলতে পারবো কিনা, তাহলে লব্ধির অ্যাঙ্গেল অতি সহজে বের করা যাবে। দেখো লব্ধির অ্যাঙ্গেল যদি বের করতে চাই, এই লব্ধির মানে দুইটা ভেক্টরের যে লব্ধি তাদের মধ্যবর্তী কোণ আলফা আগে জানা লাগবে। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা কত ডিগ্রি, দেখো তো এই কোণ যদি 60 ডিগ্রি হয়, এই পাশের এই কোণও অবশ্যই 60 ডিগ্রি হবে। এদেরকে আমরা কি কোণ বলতে পারি, বিপ্রতীপ কোণ বলতে পারি। এদেরকে কি কোণ বলতে পারি, বিপ্রতীপ কোণ। আচ্ছা তাহলে আলফা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে লব্ধির অ্যাঙ্গেল বের করা তো খুবই সহজ, tan থিটা ইকুয়ালস টু বহুল প্রচলিত একটা ছন্দ আছে, সেটা কি, যার সাথে অ্যাঙ্গেল সে হলো সিঙ্গেল। দেখো তো এবার থিটাটা কার সাথে নিছো, VA নাকি VR, VA না VR, VA, V এর সাথে অ্যাঙ্গেল, এই যে থিটাটা V এর সাথে অ্যাঙ্গেল, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, প্লাস উপরে VR নিচে VR, tan মানে sin বাই cos। তাহলে এখন এই থিটাটা বের করো, tan ইনভার্স 1 VR বৃষ্টির বেগ কত 4, sin আলফা কত ডিগ্রি 60 ডিগ্রি, VA বাতাস কত 6 যোগ 4 cos 60। তোমাদের দামি দামি ক্যালকুলেটরে দেখো একবারে এই অ্যান্সারটা চলে আসবে। বলতো এখানে যে থিটাটা বের করতেছি, এই থিটাটা কি উলম্বের সাথে, এই যে এটা বের করতেছি এটা কিসের সাথে বলতো, আনুভূমিকের সাথে। কত আসে অ্যান্সার কে বলতেছো, 23.41। বিশ্বাস করে লিখলাম, ভুল হলে কিন্তু তোমার দোষ। সবাই জানবে যে আফরিয়া নামক একজন স্টুডেন্ট এই কাজটা করছে, সে ভুল ভাল অ্যান্সার বলছে, ভুল হলে আফরিয়ার দোষ। আচ্ছা তাহলে আমাদেরকে যদি কোনো কিছু উল্লেখ করা না দেয়, তাহলে আমরা সবসময় ধরবো যে উলম্বের সাথে অ্যাঙ্গেলটা কত সেটা ধরবো, যে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরবো। তো উলম্বের সাথে কত কোণে ছাতা ধরবো, দেখো উলম্বটা আমি একটু কল্পনা করি, উলম্বটা কল্পনা করি, এই যে উলম্ব, লম্ব। তাহলে দেখো লম্ব মানে কি, আনুভূমিকের সাথে টোটাল অ্যাঙ্গেল কত ডিগ্রি, আনুভূমিকের সাথে টোটাল অ্যাঙ্গেল যেহেতু লম্ব তাহলে কত ডিগ্রি 90। এইটুকু যদি থিটা হয় তাহলে এই যে উলম্বের সাথে এই অ্যাঙ্গেলটুকু কত, এটা যদি থিটা প্রাইম হয় তাহলে 90 মাইনাস থিটা। তাহলে আনুভূমিকের সাথে যদি এত ডিগ্রি হয় তাহলে অতএব উলম্বের সাথে কোণ কত ডিগ্রি, উলম্বের সাথে কোণ কত ডিগ্রি বলো তো
90 মাইনাস 23.41 কত ডিগ্রি? একটু হিসাব করো। 66.58 ডিগ্রি। আচ্ছা, এটা ধরলে 5.9 আসবে যদি আমি 2 ঘর নিই। উলম্বের সাথে অ্যাঙ্গেল বের করার জন্য আমরা বিয়োগ করলাম। তুমি বললা যে বিয়োগ কেন করব? দেখো, আমরা কোনো কিছু উল্লেখ করা না থাকলে সাধারণত উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরবো সেটা বের করি। উলম্বের সাথে এই যে লম্বের সাথে কত ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা যে বের করেছিল তো আনুভূমিকের সাথে বের হয়ে গেছে। উলম্বের সাথে কত ডিগ্রি কোণ এটা বের করার জন্য অবশ্যই আমরা 90 থেকে এটুকু বিয়োগ করব। দেখো, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? দেখো, এটা কি বুঝতে পারছো? তাহলে বৃষ্টি লম্বভাবে পড়ুক বা বৃষ্টি বাঁকাভাবে পড়ুক, আমরা কিন্তু এইভাবে করতে পারবো। তোমার খালি দরকার চিত্রটা ঠিকঠাক আঁকানো। তুমি যদি চিত্রটা ঠিকঠাক আঁকাইতে পারো তাহলে বাকি অংশ তোমার জন্য খুব বেশি কষ্টদায়ক হবে না। তাহলে এটা বোঝা হয়ে গেলে পরে আরেকটা ম্যাথ করি। নেক্সট ম্যাথ। এবার আমরা ম্যাথের ভিতরে একটু প্রাকৃতিক বাতাস নিয়ে আসার চেষ্টা করি। প্রাকৃতিক বাতাস, ধরো আমরা এই বাংলা লেখাটা আসলে খুবই বিরক্তিকর। এবার কে যাবে বৃষ্টির নিচে? এ দিয়ে নাম দিলে হবে না। তোমার নাম যেন কি ছিল? আইরিন। এ দিয়ে হবে না, নুসরাত দি। এ দিয়ে নাম দেওয়া যাবে না, এই যে এ আর এ আর মিলে যাবে। নুসরাত কি করতেছিল? আচ্ছা, ধরো 10 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। খুব ভালো কথা। তো হ্যাঁ, এমন সময় বৃষ্টি পড়া শুরু হলো। কত বেগে বৃষ্টি পড়া শুরু হলো? ধরো 8 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়া শুরু হলো। বৃষ্টি মানুষকে উড়ায় নিয়ে যায়, এটা কোনো কথা বললা তুমি? মানে তোমার কথা শুনে আমি আসলে হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। বৃষ্টি নাকি মানুষকে উড়ায় নিয়ে যাচ্ছে? কে প্রশ্ন করলো এটা? রেকর্ড করে, মানে রেকর্ডে কি থাকবে এগুলা? এমন সময় 8 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়া শুরু করলো। আচ্ছা আচ্ছা, গতিশীলের দিক দিয়ে দেই। আচ্ছা না, নুসরাতের গতির দিকে ধরো কত, 4 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হলে, বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নুসরাতকে কত কোণে ছাতা ধরতে হবে? হাতের লেখা খারাপ তো এই জন্য বাংলা লিখতে ইচ্ছা করে না, হাতের লেখা ভালো হলে লিখতে মন চাইতো। আচ্ছা দেখো, এখানে নুসরাত 10 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। এমন সময় 8 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়া শুরু করলো। বৃষ্টির কি কোনো অ্যাঙ্গেল দেয়া আছে যে কত কোণে বৃষ্টি পড়তেছে? বৃষ্টির কোনো অ্যাঙ্গেল দেয়া না থাকলে ধরে নিতে হবে লম্বভাবে বৃষ্টি পড়তেছে। বৃষ্টির কোনো অ্যাঙ্গেল যদি দেয়া না থাকে তাহলে ধরে নিতে হবে লম্বভাবে বৃষ্টিটা পড়তেছে। তো এমন সময় আবার নুসরাতের গতির দিকে 4 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। তাহলে এবার এই যে নিচের বাতাস, এটা কিন্তু প্রাকৃতিক বাতাস। প্রাকৃতিক বাতাসের উপর কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নাই। ওটা যেদিকে যাওয়ার ওই দিকেই যাবে, তুমি এটাকে কন্ট্রোল করতে পারবে না, প্রাকৃতিক কোনো বিষয়ের উপর কন্ট্রোল নাই। আচ্ছা, এখন বলছে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত কোণে ছাতা ধরতে হবে। তো সিনারিওটা আমাদেরকে চিত্রায়িত করতে হবে। পরীক্ষার উত্তরেও চিত্র আঁকাবা, উত্তরের চিত্র আঁকাইলে ভালো হবে, স্যারেদেরও বুঝতে সুবিধা হবে, তোমারও নিজের অ্যান্সারটা হয়েছে কিনা এটা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, আমরা একটু নুসরাতকে অঙ্কন করি। ধরো এই হচ্ছে আমাদের নুসরাত, এ ধরো এই দিকে যাচ্ছে। খুব ভালো কথা। আচ্ছা, এই ঠিক আছে, এখানেই আঁকাই। এই দিকে যাচ্ছে, ভেলোসিটি অফ নুসরাত কত বেগে যাচ্ছে? 10 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। আচ্ছা, নুসরাত যদি এদিকে যায় তার গতির জন্য এই দিকে কি তৈরি হবে বলতো? বায়ু প্রবাহ তৈরি হবে। কত কিলোমিটার পার আওয়ার বেগে? 10 কিলোমিটার পার আওয়ার বেগেই বায়ু প্রবাহটা তৈরি হবে। এখন বৃষ্টি পড়তেছিল কিভাবে? 8 কিলোমিটার পার আওয়ার বেগে উলম্ব ভাবে বৃষ্টি পড়তেছিল, মানে সোজা নিচের দিকে, ভেলোসিটি অফ রেইন 8 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়া শুরু করলো। এইটুকু পর্যন্ত হলে ঠিক ছিল, এরকম আমরা করছি। এখন আবার প্রাকৃতিক বাতাস আসছে।
কোন দিকে? নুসরাতের গতির দিকে 4 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হওয়া শুরু করলো। তাহলে নুসরাত যেদিকে যাচ্ছিল সেই দিকেই ন্যাচারাল এয়ার চলে আসছে, NA দিলাম, ন্যাচারাল এয়ার, প্রাকৃতিক বাতাস এই দিকে কত কিলোমিটার পার আওয়ার বেগে? 4 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন চিন্তা করো, এই যে সিস্টেমটা তোমার কাছে তৈরি হয়ে আসলো, এই সিস্টেমে বাতাস তাহলে কয়টা? দুইটা। একটা হলো ব্যক্তির গতির জন্য, আর একটা হলো প্রাকৃতিক। আমি একটু লিখি, এটা হলো ব্যক্তির গতির জন্য বায়ু প্রবাহ, আর এটা হচ্ছে প্রাকৃতিক বাতাস। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে বৃষ্টির ম্যাথগুলো করলাম, সেখানে দেখো আমরা কি বলতেছিলাম? বাতাস বৃষ্টিকে বাঁকায় দিচ্ছে, বাতাস বৃষ্টিকে বাঁকায় দিচ্ছে। তাহলে ব্যক্তির গতির জন্য যে বাতাস তৈরি হলো, এ বৃষ্টিকে বাঁকাইতে চাবে, আবার প্রাকৃতিক বাতাস এও বৃষ্টিকে বাঁকাইতে চাবে না। তাহলে দুইজন মিলে একত্রিত হয়ে বৃষ্টিকে বাঁকাইতে যাবে, দুই বাতাসই বাঁকাইতে যাবে। তাহলে দুইজন মিলে বৃষ্টিকে প্রভাবিত করবে। তাহলে দেখো আমরা কি করব? দুইজন মিলে, তার মানে প্রথমে সিস্টেমে যদি একাধিক বাতাস থাকে, দুইটা আছে এখানে, তিনটা চারটা পাঁচটাও হইতে পারে। সিস্টেমে যদি একাধিক বাতাস থাকে, তাহলে তোমার প্রথম কাজ হবে বাতাসগুলার লব্ধি বের করা। বাতাসগুলার লব্ধি মানে দুইটা মিলে, মানে একত্রিত হয়ে যেহেতু বৃষ্টিকে বাঁকাই দিবে, তাহলে দুইটাকে আগে একত্রিত করতে হবে। তাহলে আগে আমরা কি করব? লব্ধি বাতাস বের করব, লব্ধি বাতাসের বেগ, ভেলোসিটি অফ রেজাল্টেন্ট এয়ার। এখন একটু চিন্তা করো, বেগ বের করো। বাতাস তোমার কাছে কয়টা? দুইটা। একটা হলো ব্যক্তির গতির জন্য, একটা হলো প্রাকৃতিক। যে দুইটা বাতাসের লব্ধি বের করবা, দুইটা কি একই দিকে? না, দুইটা পরস্পরের বিপরীত দিকে। দুইটা বেগ যদি পরস্পরের বিপরীত দিকে হয়, বা দুইটা ভেক্টর যদি পরস্পরের বিপরীত দিকে হয়, লব্ধি কিভাবে বের করে? বিয়োগ করতে হয়। কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হয়? বড়টা থেকে ছোটটা। তাহলে এখানে বড় কোনটা? আমি তো কিন্তু মান বের করতেছি, বেগের মান, ভেক্টর চিহ্ন কিন্তু দেইনি। তাহলে বড় হচ্ছে ভেলোসিটি অফ এয়ার মাইনাস ভেলোসিটি অফ ন্যাচারাল এয়ার, তাহলে হচ্ছে 10 - 4, দ্যাট ইজ ইকুয়ালস টু 6 কিলোমিটার পার আওয়ার। এখন দিক লাগবে না, বাতাস কোন দিকে যাচ্ছে? বাতাস কোন দিকে যাচ্ছে এটা বুঝতে না পারলে তো বৃষ্টি কোন দিকে বাঁকাবে এটাও বোঝা যাবে না। তাহলে চিন্তা করো, দুইটা ভেক্টর পরস্পরের বিপরীত দিকে ছিল, একটা হলো প্রাকৃতিক বাতাস, একটা হলো ব্যক্তির গতির জন্য বাতাস। তাহলে দুইটা ভেক্টর পরস্পরের বিপরীত দিকে থাকলে লব্ধি কিভাবে বের করে? বড়টা থেকে ছোটটা, সেটা আমরা বিয়োগ করছি। এখন লব্ধির দিক কোন দিকে হবে? বড়টার দিকে। তাহলে এই যে প্রাকৃতিক বাতাস এবং আরেকটা হচ্ছে ব্যক্তির গতির জন্য তৈরি হওয়া বাতাস, দুইটা পরস্পরের বিপরীত দিকে, এই দুটোর ভিতরে মান বড় কার? ব্যক্তির গতির জন্য তৈরি হওয়া বাতাস। তাহলে এটা কোন দিকে? ভি অফ এ এর দিকে। তাহলে সিস্টেমে এরকম একাধিক বাতাস থাকলে প্রথমে কাজ কি? লব্ধি বাতাস বের করে নেওয়া এবং সেটা কোন দিকে আসতেছে সেটা বের করা। তাহলে এখন দেখো, আমি এখন চিত্রটা আরেকবার আঁকাইলেই আমাদের কাজটা শেষ। তাহলে দেখো, এই যে আমাদের ব্যক্তি, এই দিকে তাহলে বাতাস রেজাল্টেন্ট এয়ার কত বেগে? 6 কিলোমিটার পার আওয়ার বেগে, VA এর দিকে, যে VA এর দিকে। আর বৃষ্টি পড়তেছে কিভাবে? লম্ব ভাবে। ভেলোসিটি অফ রেইন কত? সেটা 8 কিলোমিটার পার আওয়ার। তো বোঝার সুবিধার্থে নিচের দিকে টেনে নিয়ে আসলাম, ভেলোসিটি অফ রেইন 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এখন দেখো তো একদম প্রথম যে ম্যাথটা করছিলাম সেরকম হয়ে গেল না? বৃষ্টি আর বাতাস, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি ভাইয়া? এদের মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে 90 ডিগ্রি। আর এই বৃষ্টি পড়তেছিল সোজা নিচের দিকে, বাতাস আসতেছে এই দিক থেকে, এসে মারলো ধাক্কা, ধাক্কা মারলে কি সোজা থাকবে? আর একটু বাঁকায় যাবে, এই যে এই দিকে যাবে বাঁকায়। তাহলে এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু এয়ার। তাহলে আসলে তো বৃষ্টি আসতেছে উপরে, এই যে এইখানে, আসলে বৃষ্টি আসছে এখানে, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু এয়ার। আমার বের করা দরকার কি? উলম্বের সাথে অ্যাঙ্গেল। উলম্বের সাথে অ্যাঙ্গেল মানে এই যে এই থিটা বের করা আর এই থিটা বের করার মধ্যে তো কোনো পার্থক্য নাই। তাহলে উলম্বের সাথে এই লব্ধির অ্যাঙ্গেল তুমি কেমনে বের করবা? tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। লম্ব এখানে কোনটা হবে বলো তো? কার সাথে অ্যাঙ্গেল? থিটাটা কার সাথে? VR এর সাথে। তাহলে নিচে VR, উপরে হচ্ছে VA, এভাবে চিন্তা করলেও হয়। তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1 VA কত? আচ্ছা, VA তো না, প্রাকৃতিক বাতাস তাই না, রেজাল্টেন্ট এয়ার, RA রেজাল্টেন্ট এয়ার। তাহলে R এর মান কত? 6, VR 8, কত আসে? এত ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেল, এটা কি উলম্বের সাথে বের হয়ে গেছে না? অ্যান্সার শেষ।
উলম্বের সাথে এত ডিগ্রি কোণের ছাতা ধরলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তাহলে কি কি চিন্তা করলাম আমরা? যদি শুধু লম্বভাবে বৃষ্টি পড়ে সেটা কিভাবে সলভ করব করছি। বৃষ্টি যদি বাঁকা ভাবে পড়ে তাহলে কিভাবে সলভ করব বুঝতে পারছি। প্রাকৃতিক বাতাস যদি আসে তাহলে কি করবো সেটা বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো তো, এই যে প্রাকৃতিক বাতাসটা এটা যদি এই দিকে না হয়, দেখো এই দিকে যদি না হয়ে এই দিকে হইতো, প্রাকৃতিক বাতাস যদি এই দিকে হইতো, ন্যাচারাল এয়ার 4, তাহলে তো বাতাস দুইটা, এইটা একটা এটা একটা। আগের বার দুইটা বাতাস বিপরীত দিকে ছিল জন্য বিয়োগ করছিলা, দুইটা বাতাস যদি একই দিকে থাকে তাহলে কি করবা? যোগ। তখন কি আর 10 - 4 হবে? 10 + 4 হবে, তার মানে হবে হচ্ছে 14। তখন কিন্তু এই অ্যাঙ্গেল এরকম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? একই দিকে হইলে কিরকম, বিপরীত দিকে হলে কিরকম, ক্লিয়ার? মানে ঘটনা হচ্ছে তোমাকে চিত্র আঁকাইতে হবে। তুমি যদি বুঝে শুনে চিত্রটা আঁকাইতে পারো তাহলে তোমার জন্য এগুলো ম্যাথ একদমই ইজি। আর যদি চিত্র আঁকাইতে সমস্যা হয় তাহলে আসলে ম্যাথটা করতেও সমস্যা হবে। তোমার সুবিধার্থে তুমি 4টাও আঁকাইতে পারো, কোনো সমস্যা নাই। চিত্র 2টা আঁকাও 3টা আঁকাও, কোনো তোমার সুবিধার্থে। তুমি যদি একটা আঁকাই স্যাটিসফাইড থাকো তাহলে এইটা আঁকাতে হবে, যেটা। আর চিত্র আঁকালে তোমার জন্যই ভালো এবং স্যারেদের খাতা কাটতেও সুবিধা। ক্লিয়ার এটা? তাহলে চলো নেক্সট আরেকটা ম্যাথ লিখি। আচ্ছা লেখো এবার আরেকটা ম্যাথ। এটার ভিতরে এটা যদি ঠিকঠাক বুঝতে পারো তাহলে পরেরগুলো আশা করা যায় বুঝতে পারবা। লেখো, একজন ব্যক্তি 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। একজন ব্যক্তি 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। একজন ব্যক্তি 2 মিটার, আচ্ছা আমিও লিখি। এমন সময় তার মনে হয় বৃষ্টি লম্বভাবে তার মাথার ওপর পড়ছে। এটা কিন্তু মনে হয়, এ কথাটা খেয়াল করবো। তার কাছে মনে হচ্ছে বৃষ্টি লম্বভাবে তার মাথার উপর পড়তেছে। এরপর সে কি করে? ব্যক্তি 4 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হলে তার কাছে মনে হয় বৃষ্টি আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে পড়ছে। প্রশ্ন হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ কত? বৃষ্টির প্রকৃত বেগ কত? এটা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে আশা করা যায় কঠিনগুলোও পারবে। আর তোমাদের হয়তো বাসায় কাজ দিব, রাজশাহী বোর্ড 2019-এর একটা কোশ্চেন সম্বন্ধে। রাজশাহী বোর্ড 19 না 17 আমার এক্সাক্ট মনে নেই। ওই কোশ্চেনটাতে তোমার হচ্ছে ঢালু তলে বৃষ্টির ম্যাথটা ছিল। আমার দেখা এই যাবৎকালে বোর্ড কোশ্চেনে আসা সব থেকে কনসেপচুয়াল ম্যাথ হচ্ছে ওইটা, মানে বৃষ্টির ম্যাথ। আচ্ছা তাহলে দেখো, এখানে ঘটনা আছে দুইটা। একজন ব্যক্তি 2 মিটার/সেকেন্ড বেগে হাঁটতেছিল, তো তার কাছে মনে হচ্ছে মাথার উপরে সোজা বৃষ্টি পড়তেছে। তা মাথার উপরে বৃষ্টি বলে সে কি আর হাঁটবে? দৌড়ানোর চেষ্টা করবে। এজন্য দেখো বেগ বাড়ায় দৌড়াচ্ছে, 4 মিটার/সেকেন্ড বেগে দৌড় দিছে যে বৃষ্টি পড়তেছে, ভিজে যাবে। 4 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হলে তখন তার কাছে আবার কি মনে হচ্ছে? আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে। এই যে মনে হওয়া ঘটনা, এটা কি প্রকৃত ঘটনা? মনে হওয়া ঘটনা কিন্তু প্রকৃত না। তার কাছে মনে হয়, তার মানে সে যে গতিশীল হচ্ছে, সে তো গতিশীল। দেখো, একবার 2 মিটার/সেকেন্ড, একবার 4 মিটার/সেকেন্ড। সে যখন 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হবে তখন একটা বাতাসের প্রবাহ তৈরি হবে। সেই বাতাসের কারণে বৃষ্টি বাঁকানোর পরে তার গায়ের উপরে এসে পড়বে। এটা হচ্ছে প্রথমবার মনে হয়। আবার যখন 4 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হচ্ছে তখনও কিন্তু বাতাস তৈরি হচ্ছে, সেই বাতাসও বৃষ্টিটাকে বাঁকাবে। তারপরে যায় কি হবে? তখন তার কাছে মনে হবে যে না, আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে। তো এখন একটু জিনিসটা একটু খেয়াল করো। চিত্র 1, ঘটনা 1।
ঘটনা 1 প্রথমে কি ঘটতেছে, এই যে একজন ব্যক্তি, সে ধরো এইদিকে গতিশীল, ভেলোসিটি অফ পারসন 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তো এই দিকে যদি 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়, তার গতির জন্য এই দিকে বায়ু প্রবাহ তৈরি হবে, ভেলোসিটি অফ এয়ার 2 মিটার পার সেকেন্ড। এখন দেখো তার কাছে মনে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি লম্বভাবে তার মাথার উপরে পড়তেছে, তার কাছে এটা মনে হচ্ছে। তাহলে এটা হচ্ছে তার কাছে মনে হচ্ছে। তাহলে কেন এরকম মনে হচ্ছে? কারণ সে এইদিকে গতিশীল হচ্ছে, বাতাস এসে ধাক্কা দেওয়ার পরে যে ঘটনা ঘটতেছে, তার মানে আসলে এভাবে বলতে পারি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু এয়ার, আসলে উইথ রেসপেক্ট টু পারসন, কারণ ব্যক্তির কাছে মনে হচ্ছে। এখন আমরা তো প্রথমে ধরে নিয়েছিলাম যে পারসনের বেগ এবং বাতাসের বেগটা আসলে কি সেম, তাহলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু এয়ার। তাহলে চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় বসো, তার কাছে মনে হচ্ছে বৃষ্টি এদিকে পড়ছে, এটা তো প্রকৃত ঘটনা না, মনে হওয়া ঘটনা তো প্রকৃত না। তাহলে বৃষ্টি আসলে কোন দিকে পড়তেছে বা কোন দিকে পড়তে পারে চিন্তা করো। বাতাস আসতেছে এই দিক থেকে, বুঝো, বাতাস আসতেছে এই দিক থেকে, বাতাস এসে ধাক্কা দেওয়ার পরে বৃষ্টি এরকম সোজা হয়ে পড়ছে, তাহলে আগে কোন দিকে ছিল? এরকম। আচ্ছা ধরো এইদিকে যদি ধরতাম যে বৃষ্টি আসলে এইদিকে পড়তেছিল, তাহলে ব্যক্তি যদি এইদিকে যায়, বাতাসটা এইদিকে এসে ধাক্কা দিয়ে আরো বাঁকাই দিবে, তাহলে কি লম্বভাবে পড়বে? আর না। তাহলে এখানে যদি থাকতো, প্রথমে যদি বৃষ্টি এখানেই পড়তো, তাহলে বাতাস ধাক্কা দিয়ে এইদিকে সরাই ফেলতো, তাও তো লম্বভাবে পড়বে। তাহলে যদি বৃষ্টিটা আগে এইভাবে পড়তো, তাহলে দেখো বাতাস আসতেছে এদিক থেকে, এসে মারলো ধাক্কা, এরকম সোজা হওয়ার সম্ভাবনা ছিল না? সম্ভাবনা আছে তো। তাহলে বৃষ্টি আসলে কোন দিকে পড়তেছে? বৃষ্টি আসলে পড়তেছে, প্রাকৃতিক যে বৃষ্টিটা এই দিকে পড়তেছে, বৃষ্টিটা আসলে নিচে পড়ে না, বৃষ্টি পড়তেছে উপরে। তাহলে ভেলোসিটি অফ রেইন, ভেলোসিটি অফ রেইন প্রকৃত বৃষ্টির বেগের, এটা হচ্ছে প্রকৃত বৃষ্টির বেগ। এই যে দেখো প্রকৃত বৃষ্টির বেগের ডিরেকশন তুমি আঁকাই ফেলছো, এখন শুধু বেগের মানটা দাও। একটু খেয়াল করে দেখো, তাহলে এখন জিনিসটা মিলাও। এই যে এইদিকে বৃষ্টি পড়তেছিল, এইদিকে বৃষ্টি পড়তেছিল, বাতাস এসে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে এদিকে সোজা করে ফেলছে। তাহলে দেখো এই বাতাস আর বৃষ্টির লব্ধি এটা না, বাতাস আর বৃষ্টির লব্ধি, বাতাস আর বৃষ্টির লব্ধি। তাহলে এই লব্ধির যে অ্যাঙ্গেল থিটা, এটা এখানে 90 ডিগ্রি কিনা? এই যে লব্ধি, এই যে একটা ভেক্টর এ, তার সাথে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, এটা এখনো আমরা জানি না, আলফা এর মানটা এখনো আমরা জানি না, অজানা আছে। ওকে, তাহলে এবার দেখো লব্ধির অ্যাঙ্গেল যেহেতু জানা আছে, লব্ধির অ্যাঙ্গেল যদি জানা থাকে, তাহলে সেই অ্যাঙ্গেল নির্ণয় সূত্রটা বসাই। লব্ধির অ্যাঙ্গেল ট্যান থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল। দেখো তো অ্যাঙ্গেলটা নিচ্ছি কার সাথে? VA প্লাস VR কজ আলফা, উপরে হচ্ছে VR সাইন আলফা। তাহলে এখন দেখো ট্যান থিটা, থিটা এর ভ্যালু কত ডিগ্রি? 90 ডিগ্রি, ইকুয়ালস টু VA প্লাস VR কজ আলফা, আর হচ্ছে VR সাইন আলফা। ট্যান 90 এর ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত, তো অসংজ্ঞায়িতকে সামথিং ডিভাইড বাই 0 লেখা যায়, আমি 1/0 লিখলাম। তাহলে VR সাইন আলফা ডিভাইডেড বাই VA, বাতাসের বেগ কত? 2 প্লাস VR কজ আলফা। এখান থেকে দেখো এরকম লেখা যায় যে VR কজ আলফা ইকুয়ালস টু -2, লেখা কি যায়? আচ্ছা দরকার আরেক লাইন লিখি, VR cos alpha equals to 0, আর গুণ করছি, তাহলে VR sin alpha into 0 0 হয়ে গেল, তাহলে 2 plus VR cos alpha, তাহলে এটার সাথে 1 গুণ করলে সেম জিনিস। তাহলে এখান থেকে দেখো তো কি লেখা যায়? VR cos alpha equals to -2 লেখা যাবে। দিলাম 1 নম্বর সমীকরণ, হচ্ছে ঘটনা 1 নম্বর ঘটনা অনুযায়ী। এই লাইন কি বুঝতে পারছি আমরা? tan থিটা, tan 90 ডিগ্রির মানে হচ্ছে অসংজ্ঞায়িত, তোমার ক্যালকুলেটরে tan 90 ইকুয়াল টু দাও, ইরোর আসবে। তো ইরোর সামথিং ডিভাইড বাই 0 করলেই হয়, যে কোনো সংখ্যা ভাগ 0 করলেই ইরোর, তো আমি 1/0 দিলাম, যে কোনো সংখ্যা ভাগ 0 করলেই ইরোর, আমি 1/0। ঘটনা 1 হয়ে গেল। এবার হচ্ছে ঘটনা নাম্বার 2। ঘটনা 2 এ কি হয়েছে দেখো তো, ব্যক্তির গতির দিক কি চেঞ্জ হয়েছে? বলে দেয়নি তো, তার মানে ওই দিকেই সে আবার দৌড়াচ্ছে। কত বেগে দৌড়াচ্ছে এবার? এইদিকে এবার ভেলোসিটি অফ পারসন 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। তাহলে এই বিপরীত দিকে বাতাসের প্রবাহ পাওয়া যাবে, ভেলোসিটি অফ এয়ার 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা বলো আমি জোরে দৌড়াই বা আস্তে দৌড়াই, প্রাকৃতিক কোনো ঘটনাকে আমি চেঞ্জ করতে পারবো?
আমি জোরে দৌড়াই বা আস্তে দৌড়াই, জোরে দৌড়াইলে বৃষ্টি আগে যেদিকে পড়তেছিল আস্তে দৌড়াইলেও বৃষ্টি একই দিকে পড়বে, প্রকৃত ঘটনা। আমার কাছে এক এক রকম মনে হবে। জোরে দৌড়াইলে বাতাস বেশি আসবে, বেশি বাঁকাবে। আস্তে দৌড়াইলে বাতাস আস্তে আসবে, আস্তে বাঁকাবে। যদি না দৌড়াই তাহলে লম্বভাবেই পড়বে, যেহেতু এই পুরো ম্যাথে প্রাকৃতিক কোনো বাতাস নাই। বুঝছো, আমি যদি দাঁড়ায় থাকি লম্বভাবে বৃষ্টি লম্বভাবেই পড়বে। আস্তে দৌড়াইলে অল্প বাঁকাবে, বেশি জোরে দৌড়াইলে বেশি বাঁকাবে। কিন্তু প্রকৃত ঘটনার উপর আমাদের কি কোনো হাত আছে? না। তাহলে দেখো, এই যে প্রাকৃতিক ভাবে যে বৃষ্টিটা পড়তেছে, এই ডিরেকশনের কি কোনো পরিবর্তন হবে আদৌ? না। তাহলে প্রকৃত বেগের যে প্রকৃত যে বৃষ্টির ডিরেকশন সেটা এখনো এই দিকে। তাহলে ভেলোসিটি অফ রেইন, এই মানটাই আমি জানতে চাচ্ছি। এইটা হলো সেই ভেলোসিটি অফ রেইন। তো দেখো এখন তার কাছে কি মনে হচ্ছে, তার কাছে এখন মনে হচ্ছে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে। মনে হওয়া ঘটনা, এটা তো প্রকৃত ঘটনা না, বাতাস এসে ধাক্কা দেওয়ার পরের ঘটনা। তাহলে দেখো তার কাছে মনে হচ্ছে আনুভূমিকের সাথে এই যে এরকম, এই যে এইটা হলো 45 ডিগ্রি, এইদিকে বৃষ্টি পড়তেছে বলে মনে হচ্ছে। তাহলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু এয়ার, আমাদের বোঝার সুবিধার্থে একটু নিচে নামাই নিলাম, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু এয়ার, এটা তার কাছে মনে হচ্ছে। এখন দেখো এটা যে সত্য তুমি ফিল করতে পারবা। দেখো প্রকৃতভাবে বৃষ্টি পড়তেছিল এইদিকে এরকম, আগের বার বাতাসের সাথে ধাক্কা দিল, কত বেগে ধাক্কা দিছে? 2 মিটার পার সেকেন্ড বেগে। দেখো 2 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দেওয়ার কারণে বৃষ্টি এরকম লম্ব হয়ে গেছে। এবার ধাক্কা দিচ্ছে কত বেগে? 4। তাহলে আরো জোরে ধাক্কা দিলে বৃষ্টিকে লম্ব থাকবে না আরো বাঁকাবে? এই দেখো তো আরো বাঁকায় গেছে না? বুঝতে পারছি ঘটনাটা? তাহলে আমরা জিনিসটা সম্পর্কে একটু ধারণাটাও নিয়ে ফেলতে পারলাম। তাহলে দেখো এই যে দুইটা ভেক্টর, একটা ভি এ একটা ভি আর, ভি এ আর ভি আর ডিরেকশন কি চেঞ্জ করছে? তাহলে তাদের মধ্যবর্তী কোণ আলফা কি চেঞ্জ হয়েছে? এখন আলফাই আছে, কিন্তু লব্ধির অ্যাঙ্গেল আগে কত ছিল? 90 ডিগ্রি। এবার কি 90 ডিগ্রি আছে? না। দেখো তো এই অ্যাঙ্গেলটুকু আর এই অ্যাঙ্গেলটুকু তো সেম। এটা যদি 45 হয় এটাও কত ডিগ্রি? এটা পরস্পরে বিপ্রতীপ কোণ, তাই না? তাহলে লব্ধির অ্যাঙ্গেল থিটা তুমি জেনে ফেলছো। লব্ধির অ্যাঙ্গেল বের করার ফর্মুলা কি? tan থিটা। যার সাথে অ্যাঙ্গেল সে হলো সিঙ্গেল। কার সাথে অ্যাঙ্গেল? VA। VA প্লাস VR cos আলফা, আর উপরে হচ্ছে VR sin আলফা। তাহলে এখন tan থিটা তার মানে tan 45 ডিগ্রি ইকুয়ালস টু VR কত? VR এটাই তো জানি না, VR sin আলফা ডিভাইডেড বাই VA, এবার এটা কত? 4 প্লাস VR cos আলফা। tan 45 এর ভ্যালু দেখো 1 আসে, তাহলে VR sin আলফা ডিভাইডেড বাই 4। দেখো এই যে VR cos আলফা, এটার একটা সুন্দর ভ্যালু এখানে বের করে রাখছিলাম না, এটা ওখানে বসাই দেই। তাহলে প্লাস -2, তারপরে আর গুণ করি, তাহলে কি আসলো? VR sin আলফা ইকুয়ালস টু শুধু 2। এখানে কি করছি আসলে 1 নাম্বার হতে মান বসাই, যেটা লেখার প্রয়োজন হয় না, এটা লেখে 7-8 এর পোলাপান, এগুলো এমনি বোঝা যায়, তবে লিখে দিলে কোনো দোষ নাই। তাহলে দেখো VR sin আলফা ইকুয়ালস টু 2। এখন দুইটা সমীকরণ পেয়ে গেলাম, দুইটা সমীকরণকে একটু কষ্ট করে ভাগ করে দেই, 2 ডিভাইডেড বাই 1 করি, তাহলে VR sin আলফা ডিভাইডেড বাই VR cos আলফা, 2 ডিভাইডেড বাই -2, কাটাকাটি করলে এখানে 1, আর এই পাশে VR VR কাটা sin বাই cos করলে কি লেখা যায়? tan আলফা ইকুয়ালস টু -1। তাহলে আলফা ইকুয়ালস টু tan ইনভার্স -1। দেখো আসবে হয় -45 নয়তো 135, সরি -45 কেন, যে কত যেন আসে দেখো, 135 ডিগ্রিও আসে, -45। এখন একটু খেয়াল করে দেখো, তাহলে আমি 135 কই থেকে পাইলাম? আচ্ছা মাইনাস অ্যাঙ্গেল, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, আমরা ত্রিকোণমিতিতে পড়ছি, যদি ক্লকওয়াইজ হয় তাহলে অ্যাঙ্গেল হয় হচ্ছে পজিটিভ, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় নেগেটিভ। আমরা এই যে আলফাটা বের করলাম, এটা কি বৃষ্টির অ্যাঙ্গেল না বৃষ্টির? তাহলে বৃষ্টির অ্যাঙ্গেল আমরা চাই হচ্ছে কি নিতে? অ্যান্টি ক্লকওয়াইজ নিতে। এই যে দেখো ব্যক্তির সাথে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, এটাই হচ্ছে 135, আর -45 কোনটা? এই যে এইটা, দুটো যোগ করে দেখো 180 আসে, তাই না? দুটো যোগ করলে 180। তো তোমার যদি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল চাই, মানে পরীক্ষায় যদি দেখো যে এরকম মাইনাস মান চলে আসছে, মানে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল আসছে, 180 থেকে ওই সংখ্যাটা বাদ দেওয়া, 180 - 45 করলেই দেখো 135 চলে আসে, ঠিক আছে? সংখ্যাটা বাদ দেবে, এটা ত্রিকোণমিতিতে শিখে আসার কথা। তাহলে দেখো আলফা বের হয়েছে, তোমাকে বলছিল বৃষ্টির প্রকৃত বেগ, বেগ মানে তো শুধু মান না,
মান এবং দিক দুইটাই। তাহলে দিক তুমি পেয়ে গেছো, দেখো আনুভূমিকের সাথে 135 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছিল। এখন মান তো তুমি এখন যে কোনো একটা সমীকরণে মানটা বসাই দিলেই হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা একটু 1 নাম্বার হতে জিনিসটা করে ফেলি। 2 বসাইলে যে সাইনের সাথে মিল রাখতে সম্ভবত মাইনাস দিলে ভালো হয়। আচ্ছা দেখো ভি আর cos 135 ইকুয়ালস টু কত? -2। তাহলে ভি আর ইকুয়ালস টু -2 ডিভাইডেড বাই cos 135। দেখো তো কত আসে। এটা হচ্ছে 2.83 2.828, তাহলে 2.83 লিখি মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এত বেগে আনুভূমিকের সাথে 135 ডিগ্রি কোণে বৃষ্টিটা প্রকৃতপক্ষে পড়তেছিল। এই ম্যাথের ভিতরে কিন্তু অনেকগুলো জিনিস আমাকে চিন্তা করতে হয়েছে। প্রথম কথা, মনে হওয়া ঘটনাটা প্রকৃত না, মনে হওয়া ঘটনাটা হচ্ছে আপেক্ষিক না, একই 2√2 আর 2.83 একই। তুমি এটাকে ডেসিমাল করো, যে স্ট্যান্ডার্ড থেকে ডেসিমাল এস, এই যে স্ট্যান্ডার্ড থেকে ডেসিমাল করো, চলে আসবে। ডেসিমাল মানে দশমিক, দশমিকে নিয়ে আসা যায়। তোমার যেটা আসছিল ওটা অ্যান্সার লিখলে হয়তো 2√2 একই। দেখো এটা কি বুঝতে পারছি আমরা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর একটা কোশ্চেন করবো। এটা বেশ কয়েক বছর আগে রুয়েটে আসছিল, বেশ কয়েক বছর আগে এই কোশ্চেনটা রুয়েটে আসছিল 17 বা 18 সেশনের দিকে। আমরা সেই কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করবো। এমসিকিউ টাইপ কোশ্চেন, এটা ক্লিয়ার করে ফেলি। এটা কি তোলা হয়েছে সবার? এদিকে মনোযোগ দিয়ে আমরা একটু পরের কোশ্চেনটা দেখি। ধরো এখানে একটা গাড়ি আছে, এই তোমরা কেন নিজেরা কথা বলতেছো? ধরো এরকম একটা গাড়ি আছে, উপর থেকে বৃষ্টি পড়তেছে, ভেলোসিটি অফ রেইন, প্রাকৃতিক বাতাস আছে এইদিকে, ন্যাচারাল এয়ার, ধরো 30 মিটার পার সেকেন্ড, 30 কিলোমিটার পার আওয়ার দিলাম, এটা কোনো বড় বিষয় না। তো গাড়ি ধরো ভেলোসিটি অফ কার এইদিকে, ভেলোসিটি অফ কার এরকম। কারের আসলে সামনের অংশ আর পেছনের অংশ বোঝানোর জন্য আমরা হচ্ছে চিত্রটা আঁকাইছি। তো অবশ্যই বোঝা যাচ্ছে এটা সামনের অংশ, তাই না? একটু আঁকানোর চেষ্টা করছি সামনের অংশ বোঝানোর জন্য। আশা করি সামনের অংশ কোনটা পেছনের অংশ কোনটা মোটামুটি বোঝা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে গাড়ির বেগ কত হলে, ভেলোসিটি অফ কার কত হলে 1 নাম্বার গাড়ির শুধুমাত্র সামনের কাচ ভিজবে, 2 নাম্বার শুধুমাত্র পেছনের কাচ ভিজবে, 3 নাম্বার উভয় কাচ ভিজবে। এমসিকিউ টাইপ কোশ্চেন। এখানে এক্সাক্ট মান বের করতে বলেনি, জাস্ট হচ্ছে কত হতে পারে সেটা বের করতে বলছে। দেখো এই টাইপের ম্যাথ করার জন্য আমরা আসলে একটা জিনিস একটু কল্পনা করব, যে সামনের কাচ ভেজা মানে সামনের কাছে সরাসরি বৃষ্টি আঘাত করা। যদিও গাড়ির ছাদে বৃষ্টি পড়লে বাঁকায় গড়ায় চলেই যায়, আর পেছনের কাচ ভেজা মানে পেছনের কাছে সরাসরি বৃষ্টি আঘাত করা। এখন একটু জিনিসটাকে কল্পনা করি। দেখো উপর থেকে লম্বভাবে বৃষ্টি পড়তেছে, মনোযোগ দিয়ে বুঝি, লম্বভাবে বৃষ্টি পড়তেছে। যদি লম্বভাবেই পড়তে থাকে তাহলে দেখো তো এই এরকম করে এরকম করে এরকম করে লম্বভাবে বৃষ্টি পড়লে যে সামনের কাচ পেছনের কাচ দুই কাছে যে আঘাত করবে না? লম্বভাবেই যদি বৃষ্টি পড়তেই থাকে তাহলে কিভাবে আঘাত করবে? সরাসরি দুইটা কাছে আঘাত করবে, তার মানে উভয় কাচ ভিজবে, সামনের কাচ পিছনের কাচ। তাহলে এখন বাতাস যেহেতু আছে, বাতাস থাকলে কি আর লম্বভাবে বৃষ্টি পড়বে? যে বৃষ্টি লম্বভাবে পড়ছিল তাকে বাঁকাই দিবে না, বাতাস এইদিকে, তাহলে বৃষ্টি এইদিকে বাঁকে যাবে। এই যে বৃষ্টি পড়তেছে এইভাবে এরকম করে ধাক্কা দিয়ে বাঁকাই দিবে। তাহলে এখন দেখো গাড়ি এইদিকে যাচ্ছে, তা গাড়ি যদি এইদিকে যায় তার গতির বিপরীত দিকে এই দিকে একটা বাতাসের প্রবাহ তৈরি হবে না? হবে অবশ্যই। আচ্ছা তাহলে এখন দেখো, ধরো
গাড়ির বেগটা আমি ধরলাম 30 কিলোমিটার/আওয়ার, তাহলে বিপরীত দিকে বাতাস কত বেগের? 30 কিলোমিটার/আওয়ার। তাহলে দেখো এখন সিস্টেমে টোটাল কয়টা বাতাস? দুইটা। তাহলে আমি দুইটা বাতাসকে আঁকি, একটা হচ্ছে ভেলোসিটি অফ ন্যাচারাল এয়ার 30 কিলোমিটার/আওয়ার, আর একটা হচ্ছে এই দিকে ভেলোসিটি অফ এয়ার, এটাও 30 কিলোমিটার/আওয়ার। দুইটা বাতাস একই দিকে না বিপরীত দিকে? দুইটা বাতাস যদি পরস্পরের বিপরীত দিকে হয় তাহলে লব্ধি কিভাবে বের করে? বিয়োগ করে। দেখো তো এই দুইটা বিয়োগ করলে লব্ধি কত? লব্ধি যদি শূন্য হয় তাহলে আসলে একটা বাতাস আর একটা বাতাসকে ক্যান্সেল আউট করে দিচ্ছে না? আসলে কি কোনো বাতাসের অস্তিত্ব আর ফিল করা যাবে? ফিল করা যাবে না। তাহলে দুইটা বাতাস মিলে লব্ধি বাতাস কত? লব্ধি বাতাসের বেগ এটা কত? 0 কিলোমিটার/আওয়ার। তাহলে এই যে বৃষ্টিটা উপর থেকে লম্বভাবে পড়তেছিল সেটা কি আর কোন রকম বাতাস ফিল করবে? তাহলে কোনো দিকে কি বাঁকাবে? যদি কোনো দিকে না বাঁকায় তাহলে সোজা পড়বে, তাহলে কোন কাজ ভিজবে? দুইটাই ভিজবে। তাহলে উভয় কাজ ভিজতেছে কখন? যখন গাড়ির বেগ বাতাসের বেগের সমান। যখন গাড়ির বেগ বাতাসের বেগের সমান তখন যায় কি হচ্ছে বলতো? উভয় কাজ ভিজতেছে। বুঝতে পারছি? উভয় কাজ ভিজবে কখন সেটা কি ক্লিয়ার আমাদের কাছে? এইবার পেছনের কাজ সামনের কাজ। এইবার ধরো গাড়ির বেগ ওই প্রাকৃতিক বাতাসের বেগের থেকে একটু বেশি হলো, যে কোনো কিছু হইতে পারে, আমি তো 40 ধরলাম, 31 হইলেও হবে। তো ওইদিকে যদি 40 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ি চলে, তার গতির বিপরীত দিকে 40 কিলোমিটার/আওয়ার বেগে বাতাস তৈরি হবে। তাহলে দেখো এই যে এই বাতাসটা হচ্ছে 40, তাহলে বাতাস কয়টা হচ্ছে? দুইটা। একই দিকে না বিপরীত দিকে? তাহলে লব্ধি কিভাবে বের করবা? মাইনাস করবা, বড়টা থেকে ছোটটা, ভি এ মাইনাস ভি ন্যাচারাল এ। তাহলে এটা হচ্ছে কত? 10 কিলোমিটার/আওয়ার। কিন্তু কোন দিকে? বড়টার দিকে। বড় কোনটা? ভি এ এর দিকে। তাহলে এখন সিস্টেমে কয়টা বাতাস? একটা, এই দিকে রেজাল্টেন্ট এয়ার, সেটা কত? 10 কিলোমিটার/আওয়ার। বৃষ্টি পড়তেছিল কিভাবে? লম্ব হবে না? তাহলে এখন বাতাস আসতেছে এই দিকে, তাহলে বৃষ্টি কি লম্বভাবে পড়তে পারবে? এইরকম একটু বাঁকায় যাবে না? তাহলে এই যে উপরের বৃষ্টিটা এই দিকে ধাক্কা খেয়ে বৃষ্টিটা পড়বে কিভাবে? এই যে। তাহলে দেখো তো কোন কাছে সরাসরি গিয়ে আঘাত করতেছে? তাহলে কোন কাজ ভিজবে? কখন ভিজলো? যখন গাড়ির বেগ প্রাকৃতিক বাতাসের বেগের থেকেও বেশি। তাহলে 1 নম্বরের উত্তর হচ্ছে ভেলোসিটি অফ কার ইজ গ্রেটার দেন ভেলোসিটি অফ ন্যাচারাল এয়ার। বুঝছো? তাহলে বলো তো কখন পেছনের কাজ ভিজবে? উল্টা হইলে। ধরো এই যে গাড়ির বেগটা কম, ধরো 20, তাহলে গাড়ির কারণে তৈরি হওয়া বাতাসও 20। তাহলে লব্ধি বাতাস এবার হচ্ছে ন্যাচারাল এয়ারটাই বড়, তাহলে 30 মাইনাস 20 তার মানে কত আসতেছে? 10 কিলোমিটার/আওয়ার। কোন দিকে হবে বলো তো? চিন্তা করো তো, এই দিকে গাড়ি যাচ্ছে 20, তাহলে বিপরীত দিকে বাতাস 20, এই দিকের বাতাস 20, এই দিকের প্রাকৃতিক বাতাস হচ্ছে 30, দুইটা পরস্পর বিপরীত দিকে। তাহলে লব্ধি কোন দিকে বের করবা? বড়টা থেকে ছোট। বড় হচ্ছে ন্যাচারাল এয়ার, ছোট হচ্ছে কৃত্রিম মানে ব্যক্তির কারণে বা গাড়ির কারণে তৈরি হওয়া বাতাস। তাহলে দিক কোনটার দিকে? বড়টার দিকে। তাহলে এই যে এইটা লব্ধি বাতাস সেটা যাবে এবার এই দিকে, ভেলোসিটি অফ রেজাল্টেন্ট এয়ার। তাহলে দেখো বৃষ্টি পড়তেছিল এইভাবে, বাতাস ধাক্কা দিচ্ছে এইভাবে, তাহলে এরকম বাঁকায় যাবে না? এরকম বাঁকানো মানে এই দিকে, তার মানে বৃষ্টি আসলে পড়বে কোথায়? বৃষ্টি আসলে পড়বে হচ্ছে এইভাবে। তাহলে কোন কাজ ভিজবে? কখন ভিজতেছে? যখন গাড়ির বেগটা কম, কার থেকে? প্রাকৃতিক বাতাসের বেগের থেকে কম। বুঝছি এটা? দেখো তো এটা কি বুঝতে পারছি? আশা করি আমরা পারবো বাকিগুলা। আপনাদের বোর্ড কোশ্চেন দেখার দায়িত্ব দেওয়া হইলো। চেষ্টা করবো বাসায় যে আমাদের বৃষ্টির ম্যাথ সংক্রান্ত যেগুলা আছে সেগুলা করতে পারো কিনা, সেগুলা পারলে খুবই ভালো। তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ।